আমরা আজকে আলোচনা করব মূলধন ব্যয়ের পার্ট 2। মূলধন ব্যয় পার্ট 2। আমাদের টপিকস এর নাম ছিল দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়। তার একটা কমন সূত্র আমরা গত ক্লাসে শিখছিলাম। ওই সূত্রটা আমরা কাজে লাগাবো কখন? আজকে আমরা দেখব। আজকে আমরা দুইটা আরো এক্সট্রা সূত্র শিখব। স্যার, দীর্ঘমেয়াদী ঋণ দুই ধরনের। কয় ধরনের? মানে এই অধ্যায়ের দৃষ্টিকোণ থেকে বন্ডের বা ঋণপত্রের অনেক প্রকারভেদ আছে, যেটা আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়ছি বা পড়বো। দীর্ঘমেয়াদী ঋণপত্র এই অধ্যায়ে দুই ধরনের। এক, যার মেয়াদ থাকবে তাকে আমরা বলি পরিশোধযোগ্য বন্ড বা মেয়াদি বন্ড। আর আরেকটা হচ্ছে যার মেয়াদ থাকবে না। তাহলে সিম্পল, বন্ডের অঙ্ক আছে কিন্তু মেয়াদ নেই, বুঝবেন এটা চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ডের অপর নাম অসীম বন্ড। তাহলে আমরা প্রথমেই চিরস্থায়ী বা অসীম বন্ডের ব্যয় নির্ণয়টা একটু দেখি। চিরস্থায়ী বা অসীম বন্ডের ব্যয় বের করার জন্য সূত্র হবে, আমরা জানি বন্ডের ব্যয় বের করার জন্য সূত্র হচ্ছে কেডি। তাহলে কেডি সমান উপরে আই, আই মানে সুদের পরিমাণ, ডিভাইডেড বাই এনএসবি ইনটু 1 মাইনাস টি বা ট্যাক্স রেট। তাহলে দেখেন তো সূত্রটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আই ইনটু 1 মাইনাস টি ডিভাইডেড বাই এনএসবি। লিখছি? জি স্যার। লিখছি, ওকে। তাহলে আমি একটা উদাহরণ বলি আপনাদেরকে, একটু লিখেন কষ্ট করে। নিচে একটা উদাহরণ লেখেন। উদাহরণ, স্যার দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় দুই ধরনের তালিকা। মাইক্রোফোন অফ করো। আশেপাশে সাউন্ড এলে মাইক্রোফোন অন করতে মানা করছি। ওকে, প্রথমত এই পুরোটা লিখবেন। সেকেন্ডটা গত ক্লাসে লিখছি, লেখার দরকার নেই, গত ক্লাসের পর থেকে। স্যার, চিরস্থায়ী বা অসীম বন্ডের ব্যয় একটা উদাহরণ লিখতে বলছি, লিখেন। একটি কোম্পানির, অথবা কোম্পানি চাইলে আপনি এটা নাম দিতে পারেন, একটি কোম্পানির 1000 টাকা মূল্যের প্রতিটি বন্ড 10% সুদে ইস্যু করে একটি কোম্পানি 1000 টাকা মূল্যের প্রতিটি বন্ড 10% সুদে ইস্যু করে মূলধন সংগ্রহ করা হয়। কোম্পানির বন্ডের ব্যয় নির্ণয় করো যদি কর হার 30% হয় যদি কর হার 30% হয় এবং 10%, আচ্ছা 10% না লিখে একটু চেঞ্জ করি, কারণ সব 10% মিলে গেলে আপনি কনফিউজ হয়ে যাবেন, এবং 5% বার্তায় বন্ডটি ইস্যু করা হয়। বন্ডের উত্তোলন ব্যয় 2%। স্যার, এই উদ্দীপকটা লেখেন, এখানে অনেকগুলো ছোট ছোট প্রশ্নের উত্তর পাবো আমরা ইনশাল্লাহ। আমি প্রশ্নটা আবার পড়ে শোনাই। একটি কোম্পানির 1000 টাকা মূল্যের প্রতিটি বন্ড 10% সুদে ইস্যু করে মূলধন সংগ্রহ করা হয়। কোম্পানির বন্ডের ব্যয় নির্ণয় করো যদি কর হার 30% হয় এবং 5%
বাট্টায় বন্ডটি ইস্যু করা হয়, বন্ডের উত্তোলন পায় 2%। আমরা কি সবাই লিখতে পারছি? না স্যার। আচ্ছা দ্রুত লেখেন, কোনো সমস্যা নেই। স্যার বলেন বলেন। স্যার গত ক্লাসটা নেট প্রবলেমের কারণে ঠিক করে গত করতে ক্লাসের আলাপ পারিনি। তুমি ক্লাসে করিও না, গত ক্লাসের আলাপ এটা গত ক্লাসে চলে গেছে, শেষ, এটা নিয়ে এখন কোনো কথা হবে না। এখন যেটা পড়াচ্ছে এটা পড়েন, যারা আচ্ছা করতে স্যার। পারেন না এটা আপনার সমস্যা, এটা পরে শুনবো। আমরা ক্লাসের মাঝখানে অযাচিত কোনো কথা বলবো না আপাতত, আগামী কিছুক্ষণ, আজকের ক্লাসের প্রশ্ন ছাড়া। স্যার উদ্দীপক লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। পুরো উদ্দীপকটাতে খেয়াল করুন তো কোনো বছর বা মেয়াদকাল আছে? না স্যার। নাই। তাহলে আমরা যেহেতু এই উদ্দীপকে কোনো মেয়াদকাল নাই, আমরা বলতে পারি এটা চিরস্থায়ী বন্ড। স্যার চিরস্থায়ী বন্ড কাকে বলে? আগেই বলছি এটা ষষ্ঠ অধ্যায়ের আলোচনা, তাও একটু বলে দিই। যেই বন্ডের কোনো মেয়াদকাল থাকে না, এটার মেয়াদ হচ্ছে কোম্পানির বিলোপ সাধন পর্যন্ত। ধরেন আমি একটা কোম্পানি চালাবো, আমি আপনার কাছে একটা বন্ড বিক্রি করছি, মানে অর্থাৎ আপনার থেকে আমি ঋণ নিব, আমি আপনার থেকে ঋণ নিব আজীবনের জন্য, যতদিন এই কোম্পানির মেয়াদ আছে ততদিন আপনি এই ঋণের টাকাটা ফেরত পাবেন না। তাহলে আপনার লাভ কি? আপনি প্রতি বছর সুদ পাবেন। ধরেন আমি আপনার থেকে 1000 টাকা ঋণ নিছি, প্রতি বছর আপনাকে আমি 10% সুদ দিব, তাহলে প্রতি বছর 1000 এর উপর 10%, অর্থাৎ আপনি 100 টাকা করে পাবেন। কত বছর পাবেন? যত বছর কোম্পানি বেঁচে থাকবে। হ্যাঁ, যেদিন কোম্পানি আমি বন্ধ করে দিব ওই দিন আগে আপনার টাকা ফেরত দিব, তারপর কোম্পানি বন্ধ করব। কারণ আপনার টাকা ফেরত না দিয়ে আমি কোম্পানি বন্ধ করতে পারবো না। অর্থাৎ এই বন্ডে কিন্তু যিনি বিনিয়োগকারী ওনার আসলে লস নাই, কারণ উনি তো প্রতি বছর সুদ পাচ্ছেই, তো উনি লং টাইম সুদ পাবেন, এই জন্য আসলে ওনার বিনিয়োগের টাকা উঠে যাবে। আর কোম্পানির জন্য লাভ হচ্ছে কোম্পানি এই মুহূর্তে টাকাটা ফেরত দিতে হবে না। তাহলে চিরস্থায়ী বন্ড, যেই বন্ডের মেয়াদ হচ্ছে কোম্পানির বিলোপ সাধন পর্যন্ত, তাকে আমরা চিরস্থায়ী বন্ড বা অসীম বন্ড বলি। সহজ উপায় হচ্ছে, না সহজ উপায় হচ্ছে এখানে কোনো মেয়াদকাল থাকবে না। তো আমরা এই উদ্দীপক থেকে চলেন একটা একটা জিনিস করে বের করি, সূত্রে আমরা হয়তো পরে যাব, আমরা আগে উদ্দীপকটা দেখি। এখানে এই উদ্দীপক থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড পাবো এই চ্যাপ্টারে। দেখেন বলছে একটি কোম্পানির 1000 টাকা মূল্যের বন্ড, এই যে 1000 টাকা, এটাকে বলা হয় গায়ের দাম। দেখেন এত হাজার টাকা মূল্যের বন্ড বা এত হাজার টাকা দামের শেয়ার, এই টাইপের যে কথাটা থাকবে বুঝতে হবে এটা শেয়ার বা বন্ডের লিখিত মূল্য, অপর নাম অভিহিত মূল্য। এটাকে আমরা অ্যাকাউন্টিং এ তালিকা মূল্য বলি। তাহলে এখানে লিখিত মূল্য অবলিক অভিহিত মূল্য, এই চ্যাপ্টারে 3 থেকে 4 রকম মূল্য আছে, সব মূল্যগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করিয়ে। স্যার ইংরেজিতে আমরা এটাকে এফভি বলি, ফেস ভ্যালু। কত টাকা? 1000 টাকা। তাহলে এটা কমপ্লিট। তারপর বলছে প্রতিটি বন্ড 10% সুদে, অর্থাৎ এটা সুদের হার। এই সুদের হারের একটা সুন্দর নাম আছে, নামটা হচ্ছে কুপন রেট। কি রেট? স্যার কি রেট? কুপন রেট। তাহলে এইটাও শেষ। আপনি প্রথমেই পরীক্ষার হলে উদ্দীপকের উপাদানগুলো এখানে দিয়ে লিখে ফেলবেন, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। কোম্পানির বন্ডের ব্যয় নির্ণয় করো যদি কর হার 30% হয়। আমরা কালকে শিখছিলাম, মানে গত ক্লাসে, যে কর হারটা বন্ডের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন, কর হার থাকবেই থাকবে সাধারণত, কারণ কর হার ছাড়া বন্ডের ব্যয়টা বের করা যায় না, কারণ বন্ডের ব্যয়টা কর মুক্ত ব্যয়। তাহলে কর হার কত পার্সেন্ট? 30%। ক্যাপিটাল লেটার টি, ট্যাক্স রেট 5% বাট্টায় ইস্যু করা হয়। হ্যাঁ, এখন এই জিনিসগুলো একটু বুঝতে হবে। 5% বাট্টায় ইস্যু করা হয়। স্যার বন্ড 3 ভাবে বিক্রি করা যায়। কয় ভাবে? 3 ভাবে। শেয়ারের মতো, আমরা আগে পড়ছিলাম শেয়ারের ব্যাপারে। বন্ড 3 ভাবে বিক্রি করা যায়, সমহারে, অধিহারে বা প্রিমিয়ামে, অধিহারে বা প্রিমিয়ামে, আর 3 নম্বর হচ্ছে অবহারে বা বাট্টায়। আসেন এই কথাটা একটু ক্লিয়ার করি, তারপর আমরা উদাহরণে যাব। আমার উদ্দেশ্য অঙ্ক না, আমার উদ্দেশ্য হচ্ছে শব্দগুলো ক্লিয়ার করা। আপনি একটা বন্ড, আচ্ছা গত ক্লাসে যারা ছিলেন না তাদের সুবিধার জন্য একটু বলে দিই, আমরা বন্ড নিয়ে কি আলোচনা করতেছি আজকে আসলে। দেখেন আমি একটা প্রতিষ্ঠান, যার টাকা লাগবে, অর্থাৎ মূলধন লাগবে, কিন্তু আমার কাছে টাকা নেই। তাহলে আমি কি করব? জনগণ থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেব। এই যে আমি যার থেকে ঋণ নিব, তার পেছনে আমাদের খরচটা কেমন হবে
সেটাই আমরা এখন বের করতেছি। ওর থেকে ঋণ নিতে হলে তোকে বিনিময়ে সুদ দিতে হবে, তো আপনি ওকে কত টাকা সুদ দিবেন, এটার পেছনে আপনার প্রকৃত ব্যয়টা আসলে কত, এটা বের করাই হচ্ছে এই অঙ্কের মূল উদ্দেশ্য। আমরা কি বুঝছি? হ্যাঁ স্যার। তাহলে আমরা এই অঙ্ক যখন করতেছি আমরা ঋণ দাতা না গ্রহীতা? ঋণ গ্রহীতা। আমরা ঋণ গ্রহীতা। বের করতেছি এই ঋণের পেছনে আমাদের প্রকৃত ব্যয় কত। ওকে, এখন আসেন, তো আমি আপনার কাছে একটা বন্ড বিক্রি করব। তো বন্ড বিক্রি করব, বন্ড বিক্রি মানে কি? মানে হচ্ছে আপনার থেকে যে আমি ঋণ নিব, বিনিময়ে আপনাকে একটা দলিল দিতে হবে, কারণ আপনি তো প্রমাণ ছাড়া আমাকে ঋণ দিবেন না। আমি আপনাকে একটা ঋণের দলিল আপনাকে দিব। এই যে আপনাকে আমি ঋণের দলিল দিচ্ছি, এটাকে বলা হয় বন্ড বিক্রি করা বা বন্ড ইস্যু করা। তো ওই দলিলে লেখা আছে ঋণের, আপনার থেকে আমি কত টাকা ঋণ নিচ্ছি? 1000 1000 টাকা। আপনার থেকে আমি 1000 টাকা ঋণ নিচ্ছি। এখন আমি কাগজে কলমে কিন্তু আপনার থেকে 1000 টাকা ঋণ নিচ্ছি। বাস্তবে আমি আপনার থেকে 1000 টাকাও নিতে পারি, 900 টাকাও নিতে পারি, 1100 টাকাও নিতে পারি। স্যার এটা কিভাবে সম্ভব? কারণ আমি আপনার কাছে যখন বন্ডটা বিক্রি করতে যাব, তখন আমি বলতে পারি আমি সমহারে বিক্রি করব, অর্থাৎ বন্ডে গায়ে লেখা আছে 1000, আপনি আমার 1000 টাকা দেন। আমি আপনাকে এটা বলতে পারি। আপনি বলেন ঠিক আছে স্যার, ধরেন আপনাকে 1000 টাকা দিলাম, তখন বলা হয় সমহারে বন্ড বিক্রি। বুঝছি? লিখিত মূল্য 1000, বিক্রয় মূল্য 1000, তাহলে সমহারে বিক্রি। কিন্তু আমি বললাম না, আমার কোম্পানির অনেক চাহিদা, আপনি আমাকে ঋণ দিবেন, ঠিক আছে, তবে আমাকে ঋণ থেকে একটু বাড়ায় দিতে হবে, কাগজে কলমে যা লেখা আছে তার থেকে একটু বেশি দিতে হবে, বাড়তি টাকা, এটা আমাদের জন্য বোনাস। তো এটাকে বলে অধিহারে বন্ড বিক্রি করা। অর্থাৎ আপনাকে আমি কাগজে কলমে 1000 টাকা আপনার থেকে ঋণ নিচ্ছি, বাস্তবে আপনি আমাকে দিবেন 1100 টাকা। এটাকে বলে অধিহারে বন্ড বিক্রি করা। তার মানে আমরা 1100 টাকা পাবো আপনার থেকে, কিন্তু কাগজে কলমে লেখা আছে কিন্তু 1000। তাহলে এই যে অধিহার, এটা কি হয়? লিখিত মূল্যের সাথে যোগ হয়। লিখিত মূল্যের সাথে কি হয়? যোগ হয়। তখন আপনি বিক্রয় মূল্য বের করার সময় লিখিত মূল্য যোগ অধিহার যোগ করে বিক্রয় মূল্য বের করবেন, কারণ প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া থাকে না, বিক্রয় মূল্য আমাদের বের করতে হয়। 3 নাম্বার হচ্ছে অবহারে, অর্থাৎ কাগজে কলমে আমি আপনার থেকে যদিও 1000 টাকা ঋণ নিচ্ছি, বাস্তবে আপনি আমাকে ঋণ দিচ্ছেন 900 টাকা। আপনি আমাকে কিন্তু কাগজে কলমে 100 টাকা ঋণ কম দিচ্ছেন, এটাকে বলে অবহারে বিক্রি। কোম্পানির অবস্থা যখন নাজুক থাকে, নতুন কোম্পানি, এত মানুষ এত বেশি আগ্রহী না আমাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে, তখনই অবহারে বন্ড বিক্রি করা হয়। তাহলে অবহারে বন্ড বিক্রি বলতে বোঝায় বন্ডের গায়ে যে দাম আছে আপনি আমাকে তার থেকে কম টাকা দিবেন, সেটাই অবহারে বিক্রি। তো যেভাবে বিক্রি হোক প্রশ্নে বলে দিবে, প্রশ্ন যদি কিছুই না বলে বুঝতে হবে সমহারে বন্ড বিক্রি। দেখেন আমার এই উদ্দীপকে কিন্তু বলা আছে কিভাবে বিক্রি করছি। এই যে বার্তায় বন্ডটি ইস্যু করা হয়, ইস্যু মানে বিক্রয়। তাহলে যেহেতু বার্তায় বিক্রি করছে, তার মানে আমি লিখিত মূল্য থেকে কম টাকা পাবো। এই চ্যাপ্টারের সকল পার্সেন্টেজ গণনা করা হবে লিখিত মূল্যের উপর। কার উপর? লিখিত মূল্যের উপর। বের করব। সকল পার্সেন্টেজ গণনা করা হবে লিখিত মূল্যের উপর, একটা ছাড়া, সেটা হচ্ছে উত্তোলন খরচ। তাহলে বিক্রয় মূল্য সংক্ষেপে এটাকে বলা হয় এসভি, সেলস ভ্যালু। এটা সূত্র হচ্ছে লিখিত মূল্য যদি সমহারে হয়, আর যদি অধিহারে হয় অধিহারটা যোগ করবেন, যদি অবহারে হয় অবহারটা বিয়োগ করবেন। বুঝছেন কিনা দেখেন, অধিহার হলে যোগ, অবহার হলে বিয়োগ, সমহার হলে এটা বসবে না, যা লিখিত মূল্য তাই বিক্রয় মূল্য। স্যার বুঝছি? জি স্যার ওকে, 1000 মাইনাস 1000 ইন্টু 5%। ওই যে বলছে 5% বাট্টায় বিক্রি করছি, স্যার অবহার আর বাট্টা একই শব্দ। এই যে দেখেন বাট্টায় বিক্রি করছি, অবহার আর বাট্টা একই শব্দ। স্যার প্রশ্নে এরকম কিছু বলা না থাকলে 1000 টাকাই বিক্রয় মূল্য, সিম্পল। বুঝছি? ওকে, তাহলে দেখেন তো এটা 950 টাকা হয়। কয় টাকা হয়? 950। 950। আমার সামনে কিন্তু ক্যালকুলেটর নাই, তো আপনাদের কাছে যাদের কাছে ক্যালকুলেটর আছে, যেগুলো মুখে মুখে করা সম্ভব ওগুলো তো আমি মুখে করে দিব, আর নাহলে ক্যালকুলেটর গুলো রাখিয়েন। আমি যদিও মোবাইলে ক্যালকুলেটরটা অন রাখি। হ্যাঁ, এবার আসেন আমরা উত্তরণ খরচটা বের করব। উত্তরণ ব্যয়। উত্তরণ ব্যয় কি জিনিস গত ক্লাসে আমরা একটু করে আলোচনা করছি, এটাকে ইস্যু খরচও বলে। আপনার বন্ডের অঙ্কগুলোতে একটা খরচের নাম লেখা থাকবে, যে কোনো একটা খরচের নাম থাকবে, আপনি যদি না চেনেন ওই খরচটাই উত্তরণ খরচ। উত্তরণ খরচ, ইস্যু খরচ, বিক্রয় খরচ, ভাসমান খরচ, ফ্লোটেশন কস্ট বলে ইংরেজিতে, এই শব্দগুলোই মূলত একই। ওকে, উত্তরণ খরচ বলতে বোঝায় আমি একটা শেয়ার বা একটা বন্ড, আমার যে ঋণ দাতা তার কাছে আমি এই বন্ডটা বিক্রি করার জন্য মাঝখানে কাউকে যদি টাকা দিই, তাকে আমরা উত্তরণ খরচ বলি। যেমন আমরা গত ক্লাসে বলছিলাম আমরা অবলেখককে কমিশন দিই,
এই অবলেখকের কমিশনটা এক ধরনের উত্তোলন খরচ। তাহলে শেয়ার বা বন্ড বিক্রি করার জন্য যে খরচ হয় তাকে উত্তোলন খরচ বা বিক্রয় খরচ বা ইস্যু খরচ বলে। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. পরীক্ষায় ক নম্বরে আসতে পারে উত্তোলন খরচ কি, তখন আশা করি পারবেন। শেয়ার বা বন্ড বিক্রয়ের জন্য বা ইস্যুর জন্য যে ব্যয় হয় তাকেই ইস্যু খরচ বা উত্তোলন খরচ বলে বা বিক্রয় খরচ বলে। তো এটা ধরার নিয়ম হচ্ছে বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ, যদি পার্সেন্ট আকারে থাকে। আর যদি টাকা থাকে তাহলে তো টেনশন নেই, ডাইরেক্ট টাকাটা লিখে দিবেন। কিন্তু এখন এখানে পার্সেন্ট আছে 2%, তাহলে বিক্রয় মূল্য ইনটু ডাইরেক্ট লিখে দিলাম, আর সূত্র লিখলাম না আর কি। বিক্রয় মূল্য কত? ওইটা 950 টাকা গুণ 2%, কত হয় রে? 19 টাকা। 19 টাকা। আর আমরা কি এতটুকু বুঝছি? জি স্যার। জি স্যার। এবার Yes, লাস্ট sir. আমাদের এবার লাগবে দুইটা জিনিস। আমাদের সূত্রটা কি ছিল বলেন তো, মনে আছে আপনাদের? একটু সূত্রটা লিখে আসছি। জি স্যার। সূত্রে শব্দগুলো ছিল আই ডিভাইডেড বাই এনএসবি ইনটু 1 মাইনাস টি। তো আমরা তো এখন আই বের করতে পারিনি, আমরা এনএসবি বের করতে পারিনি, তাহলে চলেন আগে এনএসবি বের করব। এনএসবি মানে হচ্ছে নিট বিক্রয় মূল্য, নিট সেলস ভ্যালু। সূত্র হচ্ছে সেলস ভ্যালু মাইনাস এফসি। টাকা মাইনাস 19 টাকা, অর্থাৎ 931 টাকা। আমরা কি এটা বুঝছি? জি স্যার। Yes, sir. এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার আমরা নিট বিক্রয় মূল্য কেন বের করবো? দেখেন এই চ্যাপ্টারটা খুবই মজার চ্যাপ্টার, যদি বুঝতে পারেন খুব ইজি জিনিস এবং মজার জিনিস। আমরা আবার বুঝতেছি, আমরা এই চ্যাপ্টারে বের করতে চাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি ঋণের পেছনে ব্যয় কত পার্সেন্ট। কাগজে কলমে কিন্তু আমরা সুদ দিব 10%, আসলে আমাদের ব্যয় কত, এটা আমরা এই চ্যাপ্টারে বের করতে যাচ্ছি। তো এটা বের করার জন্য প্রথম আমাকে দেখতে হবে, ভাই আমি ঋণদাতা থেকে অ্যাকচুয়ালি কত টাকা পাইছি। দেখেন আমার বন্ডের দাম কত? 1000। 1000। আমরা বিক্রি করছি কয় টাকায়? 950 তাহলে আমরা হাতে কত পাইছি? 950 না? না হাতে কত পাইছি? 950। 950। 950 পাওয়ার পরে অবলেখক বা দালাল যে আমার বন্ডটা বেচে দিছে, সে এসে বলছে ভাই আমার 19 টাকা দেন। বললাম যে ভাই কেন? আমি বেচে দিছি না, আমার কমিশন দেন। ওরে কমিশন দিয়ে দিছি কয় টাকা? 19 টাকা। 19 টাকা। তাহলে বলেন তো আমার পকেটের কত আছে? 900। 930 হ্যাঁ, তাহলে আমরা কাগজে 931। কলমে ঋণ নেওয়ার কথা ছিল কত? 1000 তাহলে আমি 1000 টাকা ঋণ, আমি 1000 টাকা ঋণ ব্যবহার করে 10% সুদ দেওয়ার কথা। আমি কি আসলেই 1000 টাকা ঋণ পাইছি? না না। আমি অ্যাকচুয়ালি পাইছি কত টাকা? 931 টাকা। 31 টাকা। এইটাই আমরা এই চ্যাপ্টারে বের করতে চাচ্ছি। কাগজে কলমে তো ব্যয়ের হার 10%, অ্যাকচুয়ালি আমাদের ব্যয় কত সেটা আমরা এখন বের করব। বুঝছি? জি স্যার। জি তো স্যার। যে কোনো কিছুর হার বের করার জন্য যা মানে যে টাকাটা পাইছেন সেটা নিচে বসাবেন, আর যেটা দিবেন সেটা উপরে বসাবেন। অর্থাৎ ব্যয়ের পরিমাণটা নিচে, প্রাপ্তির পরিমাণটা ব্যয়ের পরিমাণটা উপরে, প্রাপ্তির পরিমাণটা নিচে ইনটু 100। ওকে, তাহলে এবার আমরা দেখি ক্যাপিটাল লেটার আই মানে কি, এটা কিভাবে বের করে। ক্যাপিটাল লেটার আই মানে সুদের পরিমাণ। আমাদের পরের অঙ্কে কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ড কাজে লাগবে, এই জন্য আমি খুব স্লোলি প্রতিটা ধাপে ধাপে যাচ্ছি। অর্থাৎ পরের অঙ্ক, দুর্জয় তোমাকে আমি রিমুভ করে দিই। দুর্জয়, দুর্জয় ক্লাস করার দরকার নেই। দুর্জয় মাইক্রোফোন যদি আমি আরেকবার অন করতে দেখি, আমি তোমাকে পার্মানেন্টলি রিমুভ করে দিব। স্যার যেটা বলতেছিলাম, তাহলে আমরা স্মল লেটার আই দ্বারা দেখছিলাম সুদের হার, এখন আমরা বের করব সুদের পরিমাণ, অর্থাৎ ক্যাপিটাল লেটার আই। ক্যাপিটাল লেটার আই বের করার নিয়ম হচ্ছে লিখিত মূল্য গুণ সুদের হার। লিখিত মূল্য 1000 টাকা ইনটু সুদের হার 10%, অর্থাৎ 100 টাকা। আমরা কি বুঝছি? তাহলে এবার সুতরাং অথবা আমরা জানি ঋণের ব্যয়, আপনি জানেন আরেকটু স্পেসিফিকলি লিখতে পারেন চিরস্থায়ী বন্ডের ব্যয় বা চিরস্থায়ী ঋণের ব্যয়।
এই প্রশ্নে কি ঋণ ছিল না বন্ড ছিল উদ্দীপকে? বন্ড ছিল স্যার। বন্ড। তাহলে আমরা বন্ডের ব্যয় লিখি। আমরা জানি বন্ডের ব্যয়, আর বন্ড কখনো স্বল্প মেয়াদী হয় না, এটা এমনিতেই দীর্ঘমেয়াদী হয়। বন্ডের ব্যয় কেডি সমান আই ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 1 মাইনাস টি ইন্টু 100 লিখতে হয় না। তাহলে আই এর মান 100, ট্যাক্স রেট কত পার্সেন্ট ছিল? 30%। 30%, আর এনএসবি ছিল 931 টাকা। যা আসবে তাকে 100 দিয়ে গুণ করবেন, বের করেন কত আসে। তাহলে উপরে 70 টাকা মনে হয়। স্যার ওই সুদের পরিমাণটা স্যার একটু টেনে দিলে ভালো হতো স্যার। সুদের পরিমাণ হচ্ছে লিখিত মূল্য ইন্টু পার্সেন্টেজ। এই যে ওকে, থ্যাংক ইউ স্যার। 10.67। এই আন্তাজি অ্যান্সার দিবেন না। 7.52 দেখতেছি কি রে? 7.52। যা বলেন তা যদি ভুলই হয় বলেন কেন? বলেন তো। যেহেতু এখানে অনেকগুলো মানুষ, এতগুলো মানুষকে ভুল অ্যান্সার দিবেন না, সাবধান। তার অ্যান্সার 7.52%। আমাদের সবাই ক্লিয়ার? জি স্যার। একটা কোয়েশ্চেন ছিল, অবশ্যই বলে ফেলেন। স্যার এখানে ইনটু 100টাকে লিখতে হবে যেটা না লিখতে পার্সেন্টেজ? হয় না, লিখতে হয় না, লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। কারণ পুরো সপ্তম অধ্যায়ে সকল অঙ্কে আমরা পার্সেন্টেজ উত্তর দিব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওই জন্য ইন্টু 100 লেখাটা জরুরি না, আবার লিখলেও কোনো সমস্যা নেই, দোষ নেই। যার যেভাবে সুবিধা হয় ভালো লাগে ওইভাবে করবেন। এই ফাইজা ইসলাম নিপু জয়েন করছেন? জি স্যার। জি স্যার। কিছু বুঝতেছেন? এই চ্যাপ্টারটা আগে করছিলেন? না স্যার। আচ্ছা, তাহলে এটা নতুন। প্রথমত হচ্ছে গত ক্লাসটা করা উচিত ছিল, যেহেতু গত ক্লাস করতে পারেন না, আজকে একটু একটু সমস্যা হবে, আশা করি তাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার। ঠিক আছে, আসেন আমরা পরের আলাপে যাই। একটু বুঝাই দিবেন? হ্যাঁ বুঝি নাই, সুক্তা বলেন, আবার বলেন। সুক্তা আবার বলেন। সুক্তা হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। সুদের পরিমাণের মধ্যে আমরা লিখিত মূল্যের উপর কেন বের করছি, নিট বিক্রয়ের উপর বের করতে পারবো না? সুদের না না, পরিমাণ কেন, আমি প্রথমেই বলছি, আপনি প্রথমত একটা গোজামিল মুখস্থ করেন। এই চ্যাপ্টারের সকল পার্সেন্টেজ গণনা করা হবে লিখিত মূল্যের উপর, মনে থাকবে? হ্যাঁ। যাদের কাছে জি আমার স্যার। ফিনান্স বইটা আছে, আমি ফিনান্স বইয়ের প্রতিটা লাইন নোট আকারে লিখে দিছি। এই বইটাতে সুন্দর করে এগুলা দেয়া আছে সব, আপনি কোনটা কার উপর ধরবেন। আমার যতটুকু মনে পড়ে দেখেন আমি লিখে দিছি এখানে, আপনাদের সবার কাছে এই বইটা আছে আমার জানা মতে। এই যে এখানে পার্সেন্টেজ গুলোর ব্যাপারে সবগুলোর ব্যাপারে উল্লেখ করা আছে, এবং এই যে মনে রাখতে হবে দিয়ে প্রতিটা লাইন বিস্তারিত আপনার বইতে লেখা আছে, এটা একটু পড়বেন দয়া করে। কেন, এবার আসেন কেন লিখিত মূল্যের উপর ধরবো? আচ্ছা, আমি আপনার থেকে যখন ঋণ নিচ্ছি, আমি কাগজে কলমে ঋণ নিচ্ছি 1000 টাকা, আমি বলছি আমি আপনাকে 10% দিব। কিসের 10% দিবেন? কয় টাকায় বন্ড বিক্রি হবে এটা তো আমরা বন্ডের দলিলে লিখি নাই, দলিলে লিখছি কি? দলিল বলতে যেটা আপনাকে আমি দিছি, ওই দলিলে লেখা আছে আপনার থেকে আমি ঋণ নিব 1000 কাগজে কলমে। তাহলে আপনাকে কাগজে কলমে সুদ দিব কত পার্সেন্ট? 10%। কার উপর? যেটা কাগজে কলমে লেখা আছে, অর্থাৎ 1000 টাকার উপর। এখন আমি আপনার কাছ থেকে বন্ডটা কত টাকায় বিক্রি করি সেটা তো আলাদা, সেটা মৌখিক চুক্তি, সেটা তো কাগজে কলমে কোথাও লেখা থাকবে না, বুঝছি নাদিকা? জি স্যার। তো প্রমাণপত্র অনুযায়ী যেতে হবে, ওই বন্ডের দলিলটা হচ্ছে আপনার প্রমাণপত্র। আশা করি ক্লিয়ার। স্যার বলেন বলেন। স্যার এখানে যে আমরা বিক্রয় মূল্য বের করছি ওইটাতে লিখিত মূল্য মাইনাস অবহার দিছি, এটা যদি স্যার অধিহার থাকে ওইটাও কি মাইনাস হবে? এই আগে দেখেন অধিহার মানে কি বলেন তো, আগে এটা ক্লিয়ার হন। অধিহার মানে কি? বাড়তি টাকা। বাড়তি টাকা। তো বাড়তি হলে বিয়োগ হয় না যোগ হয়? যোগ হয়। তাহলে যোগ হবে। আর অবহার হলে মাইনাস বিয়োগ হবে। অবহারের ইংরেজি নাম হচ্ছে ডিসকাউন্ট, সহজ কথা। আর অধিহারের ইংরেজি নাম প্রিমিয়াম। প্রিমিয়াম মানে বাড়তি টাকা, আর ডিসকাউন্ট মানে কম টাকা। তাহলে অবহার বললেই বিয়োগ, অধিহার বললেই যোগ। পারা যাবে? স্যার আচ্ছা, প্রথমত এই অঙ্কটা, অর্থাৎ কি জানি চিরস্থায়ী পাউন্ডের অঙ্কটা এখন পর্যন্ত আমরা বোর্ড পরীক্ষায় পাইনি। যেহেতু পাইনি, এটার বোর্ডে কোনো রেফারেন্স দিতে পারতেছি না, তাও আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, এই উদাহরণটা নোট করে নেবেন পরে। আসেন স্যার বন্ডের ব্যাপারটা আমি বুঝতেছি না।
বুঝি নাই কি? বন্ডের ভাগের মধ্যে উত্তরটা আমার আসতেছে না। বন্ডের ব্যয়ের ভাগের মধ্যে উত্তর আসতেছে না, কথাটা মানে কি? এই তো এই ভাগটা করে আমার উত্তরটা আসতেছে না, 7.52 এটা। কি আসছে দশমিক আপনার? কি আসছে? আমার থেকে 0.0% আসতেছে। জিরো স্যার জিরো আমারও 0.0% আসলে ক্যালকুলেটরে দুটো থাপ্পড় দেন, তারপর ঠিক হয়ে যাবে। স্যার আমারও আসছে না তো। আপনারা এত গর্ধব কেন, আমি এটা চিন্তা করতেছি। দুই গর্ধব একসাথে একত্র হলেন কিভাবে? এই ক্যালকুলেশন যদি এখন পর্যন্ত বলে দেয়, তাকে পেটানো দরকার। আচ্ছা তাও বলে ফেলি, খেয়াল করেন কিভাবে আমরা বের করছি। 100 একে কত? 100 100 আর 100 কে 0.30 দিয়ে গুণ করলে কত হয়? 30 30। তাহলে এই উপরের মানটা হয় 70। আপনার ক্যালকুলেটরকে 70 লিখতে পারবেন তো? হ্যাঁ ক্যালকুলেটরে লেখেন, ওই যে দুইজন প্রশ্ন করছিলেন নাকি, ওই দুইজন ক্যালকুলেটরে লেখেন 70 ভাগ 931। ভাগ করছেন? এ করেন তো। হ্যাঁ করছি। সাথীয়ার সুক্তা, হ্যাঁ করছেন। কিছু আসছে? 0.075 এগুলো আসতেছে। এখন কেমনে আসছে? সুক্তা এখন কেমনে আসছে? স্যার এটাই তো আসলে এটাই তো আসতেছে স্যার। আর অন্যরা চুপ, এটা অন্যরা চুপ, অন্যরা চুপ। কাউরে প্রশ্ন করছে চুপ। সুক্তা বলেন তো কি হয়েছে? 0.075 সামথিং বা আসতেছে আপনি এখানে। আপনি প্রথমে উত্তরটা কি বলছেন? স্যার আমার 0.00 কি পার্সেন্ট কতগুলো আসছে? এই তো কথা 7.5 দুটো মিললো? দুটো না স্যার। মিললো? তাইলে কথা বলার পর বলেন কেন? আচ্ছা, তাহলে আমার আছে 0.075 সামথিং আসছে। তা আমরা হ্যাঁ বলছিলাম আমরা এই চ্যাপ্টারের সব পার্সেন্ট বের করি। এইজন্য উত্তরকে 100 দিয়ে গুণ করতে হয়, যেটা আমরা পার্সেন্টে কনভার্ট করব। তখন উত্তর আসছে 7.52%। এবার ক্লিয়ার? স্যার আমরা গুণ 100টা দিতে পারবো এখানে বোঝার জন্য। আপনাদের না মানা করছে কি? এটা তো আমরা এতক্ষণ বলছি, আপনি ঘুমান নাকি? এটা অলরেডি বলে আসছি আমরা। নেশমিন প্রশ্ন করছে, স্যার 100 লিখবো না লিখবো না? আমরা বলছি ইচ্ছা, 100 লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। তাহলে লিখবো। তার মানে কেউ একজন প্রশ্ন করার সময় বাকিরা ঘুমায়, সেই প্রশ্ন পরে আবার আসে। যাক, আপনি এটা আর ভালো হলো না। আসেন পরের প্রশ্নে আসি। স্যার এবার হচ্ছে কি বলেন, বলেন আবার বলেন। স্যার স্লাইডটা একটু উপরে উঠাতে পারবেন, নিট বিক্রয় মূল্যের ওখানে। এটা তো স্লাইড না, এটা তো আমার বোর্ড। আচ্ছা, নেট বিক্রয় মূল্য এখনো লেখেন নাই কেন? কেন? আচ্ছা হয়ে গেছে, উনি Good. করতে পারবেন। বেশি তাড়াহুড়ো করে যদি লিখতে না পারেন স্ক্রিনশট নিয়ে ফেলবেন, যাতে পরে লিখে ফেলতে পারেন। আসেন এবার দ্বিতীয় আলাপে আসি। স্যার এটার নাম হচ্ছে পরিশোধযোগ্য বা মেয়াদি বন্ডের ব্যয়। প্রথমত পরিশোধযোগ্য বা মেয়াদি বন্ড কাকে বলে? আমি আপনার থেকে ঋণ নিছি 10 বছরের জন্য। দেখেন বলে দিছি, আমি আপনার থেকে ঋণ নিচ্ছি 10 বছরের জন্য। তার মানে 10 বছর পর আপনার ঋণটা আমি পরিশোধ করব। তাহলে যেই বন্ড একটা নির্দিষ্ট মেয়াদ শেষে পরিশোধ করা হবে, তাকেই পরিশোধযোগ্য বন্ড বলে। আমরা কি বুঝছি? তাহলে এই চ্যাপ্টারে খুব সিম্পল উদাহরণ, স্যার যে বন্ডের মেয়াদ আছে তাকে পরিশোধযোগ্য বন্ড বলে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে কি স্যার এটা দীর্ঘমেয়াদী হবে না? প্রথমত এই চ্যাপ্টারে তো সবই দীর্ঘমেয়াদী। কি রে সুক্তাই কি বলে? সুক্তা একটু আগে বলে আসছি, বন্ড মানে দীর্ঘমেয়াদী। বন্ড মানে কি? দীর্ঘমেয়াদী। হ্যাঁ, সমস্যাটা অন্য জায়গায়। স্যার কোনটা চিরস্থায়ী, অর্থাৎ একটু আগে যে অঙ্কটা করছিলেন নাম ছিল চিরস্থায়ী বন্ড, আর এখন বলতেছি অপরিশোধযোগ্য বন্ড। আগেটা ছিল চিরস্থায়ী বা অপরিশোধযোগ্য, আর এখন ওটা হচ্ছে পরিশোধযোগ্য। কোনটা কিভাবে চিনবো? সিম্পল, বছর থাকলে পরিশোধযোগ্য, বছর না থাকলে চিরস্থায়ী। মাথায় ঢুকছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, দুইটাই দীর্ঘমেয়াদী, টেনশন নেওয়ার দরকার নেই। আর 1 বছরের বেশি হইলেই তো ফিনান্সে দীর্ঘমেয়াদী। যদিও আবার মধ্যমেয়াদী নামে একটা শব্দ আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে এই অঙ্কটাতে মেয়াদ থাকবে। আর এই অঙ্কের উদাহরণ কুমিল্লা বোর্ড 2016, যশোর বোর্ড 2016, এই দুইটা বোর্ডে দুইটা প্রশ্ন আসছে এখান থেকে। আগে আমরা এই অঙ্কটার সূত্র দেখে ফেলি, তারপরে আমরা উদাহরণে যাব। প্রথমত এই অঙ্কটার সূত্রের সাথে ওয়াইটিএম এর কথা মনে আছে আপনাদের? ষষ্ঠ অধ্যায়, জি স্যার। বর্তমান সেকেন্ড ইয়ার যারা ওরা ভালো জানবে। ওয়াইটিএম এর সূত্রটাই মূলত এখানে হুবহু বসবে। তো আসেন আমরা আগে সূত্রটা একটু দেখি। তাহলে এখানেও আমরা বন্ডের ব্যয় বের করবো, এই জন্য প্রকাশ করবো কেডি দ্বারা। দেখেন
আমরা একটু আগে বলে আসছিলাম আমাদের বন্ডের পেছনে যে ব্যয়টা হবে সেটা উপরে বসবে, আর বন্ড থেকে আমরা যেই টাকাটা পাবো সেটা নিচে লিখবো ইনটু 100। তো দীর্ঘমেয়াদী বন্ডের ক্ষেত্রে আমাদের ব্যয় হয় দুইটা। কয়টা? দুইটা। মেয়াদি বন্ডের ক্ষেত্রে একটা তো সুদ, সুদটা আমি দিবই, আরেকটা খরচ আছে, আসেন এটা কি? তাহলে প্রথমত আমি সুদ দিব, সুদ কর মুক্ত। আমি একটা জিনিস আজকে একটু সতর্ক করি, বিভিন্ন বইতে সূত্র বিভিন্ন রকম। একটা জিনিস খেয়াল রাখবেন, ট্যাক্সটা আজীবন সুদের সাথে বসবে। কার সাথে? সুদের সাথে। কেন? আমরা গত ক্লাসে বুঝেছিলাম বন্ডের যে সুদ সেইটা করমুক্ত, বন্ড করমুক্ত না, বন্ডের সুদের উপর সরকার ট্যাক্স মাফ করে। তো পুরো বন্ডের সাথে 1 - t দিলে বিপদে পড়বেন। 1 - t অর্থাৎ ট্যাক্স কমে যাবে। কার জন্য? সুদের জন্য। এই জন্য 1 - tটা বসবে আই এর সাথে। কার সাথে? আয়ের সাথে। এই সূত্রটা নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বিভিন্ন বইতে, কারণ আপনিও প্রবলেম ফেলতে পারেন, স্যার এভাবে লিখলেও তো মনে হয়, একটা লিখলেই মনে হয়। জি না, সাবধান। 1 - tটা হবে আই এর সাথে, আই ইনটু 1 - t। এই যে আই ইনটু 1 - t, পুরো সূত্রের লাস্টে কি 1 - t দিবেন, অঙ্ক হবে না। প্লাস প্লাস এমভি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন। ষষ্ঠ অধ্যায় এখানে এসবি ছিল। ষষ্ঠ অধ্যায়ে আমরা বিনিয়োগকারী ছিলাম, বিনিয়োগকারী কখনো অবলেখককে কমিশন দেয় না, এই জন্য ওখানে বিক্রয় মূল্য বসে। কিন্তু সপ্তম অধ্যায়ে আমরা অবলেখককে কমিশন দিব, এই জন্য নিট বিক্রয় মূল্য আসবে। আচ্ছা তাও এটা ব্যাখ্যা দিব কেন, কি জন্য, কি হয়েছে, কি ব্যাপার, টেনশন নিয়েন না, আগে লিখে ফেলেন এমবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। এবার আসেন আমরা এটা ব্যাখ্যা দিই। আমরা বলছিলাম বন্ডের জন্য আমাদের যে ব্যয় হয় সেটা আমরা উপরে লিখবো। দেখেন তো বন্ডের জন্য আমাদের প্রথম ব্যয়টা কি? প্রতি বছর আমরা বন্ডের জন্য কি দিতে হবে? ওকে, তাহলে এটা লিখলাম। আচ্ছা আমরা বন্ড থেকে যে টাকা পাইছি অ্যাকচুয়ালি তার নাম কি? নিট বিক্রয় মূল্য। এটা মাথায় ঢুকছে? হ্যাঁ। জি স্যার। এখানে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে, নাম কি? কোন কোন বইতে এমভি এর পরিবর্তে আরভি আছে। আরভি এর পূর্ণরূপ রিডিমেবল ভ্যালু। রিডিম শব্দের অর্থ পরিশোধ, রিডিমেবল পরিশোধযোগ্য মূল্য। আরভি আর এমভি একই কথা। তো আমরা খুব কমন প্র্যাকটিস হচ্ছে এমভিটা। স্যার এমভি কি? এম মানে ম্যাচিউরিটি, ভি মানে ভ্যালু। ম্যাচিউরিটি ভ্যালু স্যার এটা কাকে বলে, এটা কি জিনিস? আগামী 10 বছর পরে আমি আপনাকে কত টাকা ফেরত দিব? আমি তো আপনার থেকে পাইছি 931 টাকা, কিন্তু 10 বছর পরে আপনাকে আমি বন্ডের কত টাকা ফেরত দিব? আমি কি 1000 টাকা ফেরত দিব, না আমি কি 900 টাকা ফেরত দিব, না আমি 1200 টাকা ফেরত দিব, কত দিব? তার নামই মেয়াদপূর্তি মূল্য। মাথায় ঢুকছে? জি স্যার। জি স্যার। কথার কথা আমি আপনার থেকে পাইছি 900 টাকা, অ্যাকচুয়ালি আমার পকেটে আপনার থেকে পাওয়া 900 টাকা পকেটে ঢুকছে। 10 বছর পর আমি আপনাকে 1000 টাকা পরিশোধ করব, তাহলে বলেন তো আমার লাভ না লস? লস। এক ধরনের লস না? আমি আপনাকে 1000 টাকা দিলে বাড়তি 100 টাকা দিচ্ছি না? আমি নিয়েছি 900 বাট ফেরত দিচ্ছি 1000, তারপর আমি 100 টাকা আপনাকে বাড়তি টাকা দিচ্ছি। এই 100 টাকা কয় বছরে দিব? 10 বছর। 10 বছরে। সুতরাং 1 বছরে কত? এটা কিন্তু মূলধন জাতীয়, কারণ আমি আজকে দিয়েছি 900, 10 বছর পর আপনাকে আমি 1000 টাকা ফেরত দিব। 10 বছর পর। তাহলে 900 এবং 1000 পার্থক্য কয় টাকা? 100 টাকা। 100 টাকা। এইটা মূলধন জাতীয় ব্যয়, এটা এক ধরনের মূলধন জাতীয় ব্যয়। 100 টাকা দিব 10 বছরে, সুতরাং 1 বছরে কত? এই জন্য এন দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখানে আমাদের দুই ধরনের ব্যয় হয়েছে। কয় ধরনের ব্যয়? এটা প্রতি বছর দিই, তার মানে মুনাফা জাতীয়। আর এটা 10 বছরে একবার দিব মেয়াদ শেষে, সেটা মূলধন জাতীয়। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর নিচে হচ্ছে আমি আপনার থেকে যা পাইছি আর যা পরিশোধ করব তার গড়, অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালু, নিট সেলস ভ্যালু, একটা গড় ভ্যালু বের করতে হবে এখানে। তো চলেন এটা বোঝার জন্য আমরা একটা উদ্দীপক লিখব। তাহলে উদাহরণ, আজকে এটা আমার উদাহরণ 3 হবে না? জি স্যার। গত ক্লাসে একটা উদাহরণ লিখতেছি, আজকে একটু আগে লিখছি একটা। তাহলে এটা উদাহরণ 3। আমি এখানে হেল্প নিব যশোর বোর্ডের একটা অঙ্ক।
যদিও 10 কোটির অঙ্কটা তেমন ভেজাল কিছু নাই। হ্যাঁ সরি, কুমিল্লা বোর্ড 2016 লেখেন, কুমিল্লা বোর্ড 2016, একটু টাইটেল দিতে পারেন সাথে। এটা কুমিল্লা বোর্ডের অর্ধেক অঙ্ক, কুমিল্লা বোর্ড 2016। প্রশ্ন হচ্ছে 10% কুপন রেটে, এই কুপন রেট মানে কি রে? সুদের হার। সুদের হার, একটু আগে লিখে আসছি। 10% কুপন রেটে 10 বছর মেয়াদি 1000 টাকা লিখিত মূল্যের বন্ড $1100 টাকায় ইস্যু করতে, 1100 টাকায়। আচ্ছা এখানে যদি বলছি ইস্যু করতে পারবে, দেখলে আমাদের এটা মিলবে না, এই জন্য আমরা আপাতত লিখি ইস্যু করা হয়, যেহেতু পুরো উদ্দীপকটা আমরা লিখতেছিলাম। যার ইস্যু বাবদ খরচ হবে 20 টাকা, যার ইস্যু বাবদ খরচ হবে 20 টাকা, কর হার 25%। দেখো দিলেন একটা উদ্দীপক, একটা লাইন মিসিং আছে, মেয়াদ পূর্তি মূল্যের ব্যাপারে ওরা কোনো নির্দেশনা দেয়নি, দিছে কি? না স্যার। মেয়াদ পূর্তি মূল্যের ক্ষেত্রে বলতে পারে পরীক্ষার হলে যে আগামী 10 বছর পরে প্রতিষ্ঠান 10% অধিহারে বন্ডটি পরিশোধ করবে। কত টাকায় পরিশোধ করবে এই ব্যাপারে যদি কোনো লাইন থাকে বুঝতে হবে ওইটাই মেয়াদ পূর্তি মূল্য। না থাকলে কি করবো বলবো, টেনশন। স্যার আমরা উদ্দীপকটা লিখছি, জি স্যার। উদ্দীপক যদি লিখে ফেলি এবার আমাদের কাজ হবে ওই যে মান বের করা, যে শিক্ষা অঙ্ক পারে না পারে, প্রথম কাজ আপনি মান বের করবেন, প্রথম কাজ সূত্র না। এই যে দেখলাম পরীক্ষার হলে কি করে, আগে সূত্র লেখে, তারপর মান বের করে, তারপর আবার সূত্র লেখে, একই কাজ দুইবার করবেন না, প্রথমে আপনি মান বের করবেন। এটা প্রশ্ন, এখন আমরা সমাধানে যাব। ও আমি তো প্রশ্ন লিখে দিই, কি বের করবেন? ব্যয় নির্ণয় করো, হচ্ছে প্রশ্ন। সমাধান এখানে প্রথমে আছে, কি আছে বলেন তো? সুদের হার। কুপন রেট মানে কি? সুদের হার। ভেরি গুড। এরপরে কি আছে? আপনি প্রশ্নের সিরিয়ালে যাবেন, তাহলে বের করাটা খুব ইজি। মেয়াদ কয় বছর? 10 বছর। 10 বছর। 1000 টাকার নাম কি? লিখিত মূল্য। লিখিত মূল্য। সোনিয়া আপনার কথাগুলো আসে না, তাহলে আপনি বলি অযথা লাভ নাই। আপনি হ্যাঁ বলেন, এটা আস্তে আস্তে আমাদের একদিন লেগে যায়। তারপরে 1100 টাকার নাম কি রে? এটা অধিহার হবে না? বিক্রয় মূল্য। কোনটা অধিহার হবে? না অধিহার না, সরি, অবহার হবে না? কোনটা? এই 1100 টাকাটা। 1100 টাকা অবহার অধিহার ফেলেন কই? না সরি, অধিহার বাড়তি টাকা না? ঠিক আছে, চাপিয়া সরি, এটা বাড়তি টাকা না? বাড়তি টাকা অবহার হয়? বাড়তি টাকা অবহার হয়? একটু কি বুঝেছি বলে? হ্যাঁ আমি লিখিও রাখছি বাড়তি এটা টাকা অবহার। অধিহার, নট অবহার। বাড়তি টাকা অধিহার, কম টাকা অবহার। অবহার মানে বাড়তা। এটা কম না বেশি? 1100 টাকা কম না বেশি? বেশি। তো বেশি হলে অধিহার না হবে, অধি মানে বেশি। ছোটবেলায় উপসর্গ পড়েন নাই? বলছি স্যার, এটা একটু গুলাই ফেলছি বলতে, নইলে আপনি রাইটই সবই গুলাই বলতে। ফেলেন। আর আমরা বলছি বাড়তি, আপনি লিখছেন কম, তো কেমনে গোলাবেন না, তো কি করবেন? আচ্ছা আসেন স্যার, তাহলে 1100 টাকায় ইস্যু বলছে, যত টাকায় ইস্যু বলবে সেটাই বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য। বিক্রয়। আমরা আগে উদ্দীপকের সবগুলো উপাদান লিখে ফেলি, তারপর যেগুলো নাই সেগুলো নিয়ে কাজ করবো।
তাহলে 1100 টাকা। এরপরে বলছে ইস্যু বাবদ খরচ 20 টাকা, এটার নাম কি? উত্তরণ ব্যয়। উত্তরণ ব্যয়কে আমরা যেহেতু এখানে ওরা ইস্যু খরচ লিখছে আমরা ইস্যু খরচ লিখি। উত্তরণ ব্যয় পরীক্ষায় বিভিন্ন নামে আসতে পারে। 20 টাকা। কর হার বলছে 25%। এই কর হারকে কোম্পানির কর হারও বলতে পারে বা কর্পোরেট ট্যাক্স বলতে পারে, একই কথা। তাহলে এই তথ্যগুলো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এবার আসেন আমরা যেগুলো উদ্দীপকে নাই সেগুলো বের করব। আমরা দেখছি আমাদের সূত্রে একটা ক্যাপিটাল লেটার আই ছিল, ঠিক না? জি স্যার। তাহলে ওইটার নাম হচ্ছে সুদের পরিমাণ। সুদের পরিমাণ ক্যাপিটাল লেটার আই। এটাকে কেমনে বের করে? লিখিত মূল্যের উপর পার্সেন্টেজ, একটু আগে দেখে আসছিলাম। তাহলে 1000 টাকা 10% 100 টাকা। স্যার এটা কি বুঝছি? জি স্যার। এরপর আমরা দেখছি এটা এমবি ছিল, তাহলে এটার নাম মেয়াদ পূর্তি মূল্য। এমবি বের করার নিয়ম যা লিখিত মূল্য তাই মেয়াদ পূর্তি মূল্য। তবে এটা ওই সেলস ভ্যালুর মতো 3 রকম হইতে পারে। লিখিত মূল্যে পরিশোধ করতে পারি, বেশি টাকায় পরিশোধ করতে পারি, কম টাকায় পরিশোধ করতে পারি। যেহেতু এই অঙ্কে মেয়াদ পূর্তি মূল্যের ব্যাপারে কিছুই বলে নাই, তাহলে মনে রাখবেন যা লিখিত মূল্য তাই মেয়াদ পূর্তি মূল্য। পারা যাবে? জি স্যার। স্যার আমি আবার বলতেছি, মেয়াদ পূর্তি মূল্য বের করার জন্য 3টা নিয়ম। যা লিখিত মূল্য তাই মেয়াদ পূর্তি মূল্য। যদি বলে অধিহারে পরিশোধ করা হবে, পরিশোধ শব্দটা খেয়াল করবেন। যদি বলে অধিহারে পরিশোধ তাহলে লিখিত মূল্য যোগ অধিহার। যদি বলে অবহারে পরিশোধ করা হবে লিখিত মূল্য বিয়োগ অবহার, অনেকটা বিক্রয় মূল্যের মতো। ঠিক আছে স্যার? ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এখন এই অঙ্কে মেয়াদ পূর্তি মূল্যের ব্যাপারে কিছুই বলে নাই, যা লিখিত মূল্য তাই মেয়াদ পূর্তি মূল্য। এবার আসবো আমরা নিট বিক্রয় মূল্য নিয়ে। নিট বিক্রয় মূল্য এনএসবি সমান এসবি মাইনাস এফসি। এসবি কয় টাকা? 1100 টাকা। আর এফসি 20 টাকা সমান 1080 টাকা। দেখেন তো আমাদের আর কোনো উপাদান বাকি আছে? না স্যার। এবার আমরা সূত্রে মান বসাই। তাহলে লিখি আমরা জানি, হ্যাঁ এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2016 অঙ্ক। একই রকম অঙ্ক আছে যশোর বোর্ড 2016, আপনাদের বইতে আছে, পাবেন। তাহলে আমরা জানি বা আরা জানি, যেহেতু ষাট গায়েরা আছে এখানে, ওরা তো বলে আরা, মটাকে বাদ দিয়ে ফেলে। I into 1 minus T plus MV minus NSV divided by N, MB plus NSV divided by 2। তার মান বসাই। I এর মান কত রে? 100 টাকা। 100 into 1 বিয়োগ T এর মান 25% অর্থাৎ 0.25 প্লাস MB এর মান ছিল 1000 মাইনাস নিট সেলস ভ্যালু হচ্ছে 1080 টাকা। তাহলে দেখেন আমি পাইছি 1080, বাট ভবিষ্যতে দিব কত? 1000 তাহলে আমার লাভ না লস? লাভ। এটা আমার এক ধরনের লাভ। লাভ লস না, কেমন লস হয়? পাইছি 1080। এই সোনিয়া পুরো আমাদের মুখস্থ কথা বলার জন্য পাইছি কত? 1080। হ্যাঁ দিব কত? 1000 টাকা। তো লস কেমন হইলো? আচ্ছা। ওম্মা খালি মুখস্থ করলে হবে? এন কয় বছর ছিল? 10 বছর না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে 1000 প্লাস 1080 ডিভাইডেড বাই কত আসে দেখেন। প্রথমত এটা আসবে 75 প্লাস 1000 থেকে 1080 বাদ দিলে 80 টাকা, 80 কে 10 দিয়ে ভাগ করলে 8, তাহলে এটা মাইনাস 8 আসবে। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 8। 2080 কে 2 দিয়ে ভাগ করলে 1040 ভাগ করে যা আসবে ইনটু 100। স্যার আমরা এখানে নিচে গড়টা কেন বের করতেছি? বুঝিনি আমরা নিচে কর কি হইছে? গড়টা কেন বের করতেছি আমরা? এটা হচ্ছে আমি যা পাইছি এবং যা পরিশোধ করবো তার গড়, এটাকে গড় বিনিয়োগ বলতে পারেন বা গড় প্রাপ্তি বলতে পারেন।
স্যার 6.44%। আমি একটু তারপর ভেরিফাই করি 67 ডিভাইডেড বাই 1040 ইনটু 100 6.44%, 6.44। তাহলে অ্যান্সার এই যারা পার্সেন্ট কিভাবে আসছে বোঝেন নাই, যা আসবে তাকে 100 দিয়ে গুণ করবেন। এই 100টা সূত্রে লিখতে হয় না। আমি চাইলে 100টা লিখতে পারতাম, আমি না লিখে নিখে অভ্যস্ত করেছি। এই জন্য আপনারা যে কোনো বই বা গাইডে দেবে ইনটু 100টা লেখা নেই, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। এই জন্য আমি না লিখে লিখে প্র্যাকটিস করাচ্ছিলাম। তবে এটা লিখলেও কোনো অসুবিধা নাই, বুঝছি? জি স্যার। কেউ যদি পরীক্ষার হলে চিন্তা করেন না স্যার আমি ইনটু 100 লিখবো, আপনার অঙ্ক ভুল না, আপনার অঙ্ক কারেক্ট, যে লেখা নাই তারটাও কারেক্ট, বাট উত্তর 100 দিয়ে গুণ করতে হবে, কারণ আপনার উত্তরটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। পার্সেন্ট আর দশমিক কিন্তু একই জিনিস। 10% যে কথা 0.10 একই কথা, কারণ 10% মানে 100 ভাগের 10। স্যার তাহলে আমার কয় ধরনের বন্ডের ব্যয় গেল? আমার এই চ্যাপ্টারে দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় নামক যে উৎস আছে তার ব্যয় নির্ণয় করা শেষ। আমি দুইটা উদাহরণ দিছি কিভাবে ঋণের ব্যয় আসবে, আর গত ক্লাসে একটা উদাহরণ দিছি ওটা হচ্ছে বড় অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। ওটা এখন বুঝবেন না, ওটা কোথায় কাজে লাগবে এটা আমরা প্রশ্ন পাওয়া ছাড়া আসলে বুঝবো না। আর বিশেষ করে দীর্ঘমেয়াদী ঋণের পরিশোধযোগ্য বন্ডের ব্যয়টা অলরেডি কয়েকবার আসছে, এটা উদাহরণ দিলাম যে কুমিল্লা বোর্ড 2016, আরো বেশ কিছু প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন পাবেন যশোর বোর্ড 2016, ওটা সম্ভবত কাঞ্চন লিমিটেডের একটা অঙ্ক, ওখানে গেলে পাবেন। আর আমার বই ফিনান্স বই যেহেতু আপনাদের কাছে আছে, ওখানে উদাহরণীয় অঙ্কগুলো দেয়া আছে। এবার আসেন আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করব। কোন শেয়ার? অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়। স্যার অগ্রাধিকার শেয়ারের আচার আচরণ কার মতো জানি? ঋণের মতো, ঋণের মতো। এই জন্য আসলে আমরা এতক্ষণ যে দুইটা সূত্র শিখছি, অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্র প্রায় একই। পার্থক্য হচ্ছে আয় মানে সুদ, কিন্তু এখানে তো সুদ নাই, এখানে লভ্যাংশ। এই জন্য এখানে আয়ের পরিবর্তে লেখা হবে ডিপি, পিটা ছোট হাতের লেখা হয়, মানে নিচে ছোট করে বেজ আকারে। স্যার ডি মানে ডিভিডেন্ড। তো আমরা তো গত ক্লাসে পড়ছিলাম যে অগ্রাধিকার শেয়ার মালিকরা কি পাবে? লভ্যাংশ। উত্তর হচ্ছে না, তো কি পাবে? অগ্রাধিকার লভ্যাংশ। এখন আমরা বের করতে চাচ্ছি একজন অগ্রাধিকার শেয়ার মালিক থেকে টাকা নিলে বিনিময়ে ওনাকে কি পরিমাণ ব্যয় দিতে হবে, এটা আমাদের এখন উদ্দেশ্য। তাহলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কয় রকম? দুই রকম। একটা হচ্ছে চিরস্থায়ী অগ্রাধিকার শেয়ারের ব্যয়, তার মানে যে অগ্রাধিকার শেয়ারের কোনো মেয়াদ থাকে না। আর আরেকটা অগ্রাধিকার শেয়ার হচ্ছে পরিশোধযোগ্য বা মেয়াদী অগ্রাধিকার শেয়ারের ব্যয়। আমরা এখন কয়টা অগ্রাধিকার শেয়ারের ব্যয় বের করব? দুইটা। তো যেটা মেয়াদী অগ্রাধিকার শেয়ারের ব্যয় তার উদাহরণ হচ্ছে যশোর বোর্ড 2016 তে আছে। যাদের কাছে বই আছে আমাদের ফিনান্স বইটা, ওখানে যশোর বোর্ড 2016 এর অঙ্কটা খুলে রাখতে পারেন, আমরা ওইটাকে রেফারেন্স হিসেবে ইউজ করব। চিরস্থায়ীটা আমি উদাহরণ লিখে দিব, তাহলে লিখে ফেলি। এটার আচার আচরণ যেহেতু ঋণের মতো, আমরা ঋণে এতক্ষণ এগুলো পড়ে আসছি, তো এখানে নতুন করে তেমন কিছু পড়া না, ডাইরেক্ট আমরা সূত্রে চলে যেতে পারবো। তাহলে এই চ্যাপ্টারে দুই ধরনের অগ্রাধিকার শেয়ার আছে, একটা চিরস্থায়ী বা অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। যে অগ্রাধিকার শেয়ার কোম্পানি বন্ধ করার আগ পর্যন্ত কি করা যাবে না, পরিশোধ করতে হবে না। চিরস্থায়ী বা অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় প্রকাশ করা হয় কে মানে ব্যয়, কিসের ব্যয়? মূলধন ব্যয়। আর এটার নাম যেহেতু অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারকে প্রকাশ করা হয় পি দ্বারা। এই যে এখানে লিখি আমরা পি, পি মানে প্রেফার্ড শেয়ার, প্রেফার্ড শেয়ার। ক্লিয়ার? জি স্যার। পি না ডিপি? পি, পি আগেরটা ছিল ডি, বন্ডের ক্ষেত্রে হচ্ছে ডি, ডিবেঞ্চার। আর অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে হচ্ছে পি, প্রেফার্ড শেয়ার। ওকে স্যার, সূত্রটা খুবই সোজা। আগেটা ছিল আই ডিভাইডেড বাই এনএস, আর এখন হবে আই এর জায়গায় ডিপি। ডিভিডেন্ড কোন শেয়ারের? অগ্রাধিকার শেয়ারের। ডিভিডেন্ড কিন্তু দুই রকম, এটা অগ্রাধিকার শেয়ারের, এটা সাধারণ শেয়ারের। তো সাধারণ শেয়ারেরটা হচ্ছে ডি, আর অগ্রাধিকার শেয়ার হচ্ছে ডিপি। পারা যাবে? আর আমরা গত ক্লাসে পড়ছিলাম অগ্রাধিকার শেয়ারের ব্যয় কি মুক্ত নয়, করমুক্ত নয়। তাহলে এখানে 1 - t লেখা যাবে না।
না ডিপি ডিভাইডেড বাই এনএসপি ইনটু 100 লিখতে পারেন, না লিখলে কোনো অসুবিধা নাই। তাহলে আশা করি এটার উদাহরণ, আচ্ছা এটা উদাহরণ দিই, না দিলে আবার আপনারা কনফিউজড হয়ে যাবেন, বাদ দেন, আপনারা সব এমনি আন্ধা। উদাহরণ কত রে? 4। এই যে রেকর্ড ক্লাস গুলো দিই বলবো, মানে দেওয়ার চিন্তা করি, রেকর্ড ক্লাসে তো চরম গালাগালি করি আপনাদেরকে, এইগুলো দিলে তো মানিজ্য সব জায়গা। হোক, তাহলে আমরা একটা উদ্দীপক লিখি অগ্রাধিকার শেয়ারের। 13% অগ্রাধিকার শেয়ার যার লিখিত মূল্য 100 টাকা, ভাসমান খরচ 5 টাকা। সৈয়দ মোহাম্মদ ফারহান, মাইক্রোফোন অফ করো। এরপর হচ্ছে বর্তমান মূল্য 120 টাকা বা বাজার মূল্য, ভাসমান খরচ 120 টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। খেয়াল করেন এখানে বাজার মূল্য বলছে, এই বাজার মূল্যটাই মনে রাখবেন আমাদের শেয়ার বা বন্ডের ক্ষেত্রে বিক্রয় মূল্য। বাজার মূল্যটাই মূলত, বাজার মূল্যই মূলত কি? বিক্রয় মূল্য। শেয়ার বন্ডের ক্ষেত্রে বিক্রয় মূল্য। ওকে, তাহলে আসেন আমরা লিখি এখানে, এই যে 13% কথাটা আছে এটার নাম লভ্যাংশের হার। লভ্যাংশের হার কত পার্সেন্ট? 13%। এটাকে আমরা কোনো চিহ্ন দ্বারা সাধারণত প্রকাশ করি না। লিখিত মূল্য 100 টাকা, ফেস ভ্যালু 100 টাকা। তারপরে ভাসমান খরচ আছে 5 টাকা। আমরা জানি ভাসমান খরচ মানেই এফসি। তারপরে বাজার মূল্য আছে 120 টাকা। বাজার মূল্য মানে আসলে এসবি, বিক্রয় মূল্য। একটু বলে রাখি, শেয়ারের ক্ষেত্রে সাধারণত এসবি কে P0 দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা, P0। তো এখানে আমরা পি লিখতেছি না, কারণ পি দ্বারা আবার প্রেফার্ড শেয়ার বুঝায়, তো এই জন্য পি থেকে অ্যাভয়েড করছি। ঠিক আছে? তো কোনো কোনো বইতে যদি আপনার কাছে ধরেন একটা বই আছে বা গাইড আছে, তারা P0 লিখছে, কনফিউজড হয়ে যান না, যা P0 তাই এসপি। ঠিক আছে? স্যার লভ্যাংশের হার কি কিছু দিয়ে প্রকাশ করা না? না না না, কিছু দিয়ে প্রকাশ করা হয় না। এবার আসলে আমরা লভ্যাংশের পরিমাণ বের করব। লভ্যাংশের পরিমাণ, এইটাকে আমরা প্রকাশ করা হয় ডিপি দ্বারা। কি দ্বারা? ডিপি এর পূর্ণরূপ হচ্ছে প্রেফার্ড ডিভিডেন্ড, মানে অগ্রাধিকার লভ্যাংশ। তো এখানে লভ্যাংশটা বের করা হয় সকল প্রকার পার্সেন্টেজ গণনা করা হয় লিখিত মূল্যের উপর। তাহলে লিখিত মূল্য 100 গুণ 13%, অর্থাৎ 13 টাকা। তারপরে হচ্ছে নির্বিক্রয় মূল্য, এনএসবি সমান এসবি মাইনাস এফসি। এসবি হচ্ছে 120 টাকা, এফসি হচ্ছে 5 টাকা, তাহলে 115 টাকা। দেখেন তো বুঝছেন কিনা? এই ফাইজা বুঝতেছেন? ফাইজা, জি স্যার, একটু মাথায় ঢুকতেছে? মোটামুটি। মোটামুটি, আচ্ছা মোটামুটি মাথায় ঢুকলে হবে আপাতত। ও সায়েন্সের মানুষ। আমাদের এই করে মিফতাহুল জান্নাত কই? ফার্স্ট ইয়ার আছেন? মহসিন কলেজ মিফতাহুল জান্নাত ফার্স্ট ইয়ার।
দেখছেন এই সায়েন্সের এটা ক্লাস করতেছে না। স্যার তাহলে সূত্র লিখে ফেলি। আমরা জানি অগ্রাধিকার শেয়ারের ব্যয় কি দ্বারা প্রকাশ করি? কেপি দ্বারা। বিপি ডিভাইডেড বাই এনএসবি ইনটু 100। ইনটু 100 তো আমরা লিখি না, আপনারা নিচে নিচে লিখেন, আমি পাশাপাশি লিখে দিচ্ছি। তাহলে উপরে 13 টাকা ডিভাইডেড বাই 115 টাকা ইনটু 100। তাহলে 13 ভাগ 115 ইনটু 100, 11.30%। উত্তর যেটা আসবে তাকে 100 দিয়ে গুণ করলে উত্তর হবে 11.30%। আবার মিলেছে? হ্যাঁ জি স্যার। জি তাহলে আমরা অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় ইনশাআল্লাহ পারবো। এটা একদম দিনের মতো, প্রায় সেম। এটাও এই পর্যন্ত আসার কোনো রেফারেন্স নাই বোর্ড পরীক্ষায়, কিন্তু না থাকলে আপনি এমসিকিউ দিয়ে ধরে অঙ্ক পাবেন। তো এমসিকিউর জন্য অ্যাটলিস্ট এগুলো কাজে লাগবে। এবার রোমান চিহ্ন 2, বলেন কোনটা বের করব? না পরিশোধযোগ্য এটা। রাইট। মনে হচ্ছে মূলধন ব্যয়ের উপর আরো একটা ক্লাস লাগবে, তবে আপনারা যদি চান আমি আজকে শেষ করে দিতে পারবো পুরো চ্যাপ্টার, যদি ততক্ষণ ধৈর্য থাকে। তাহলে আমরা 5-7 মিনিট ব্রেক নিব, করবেন? সমস্যা নেই। স্যার করবো না। ইনশাআল্লাহ। যারা করবেন না তাদেরকে টাটা। না স্যার একদিনে না স্যার, সবগুলা হ্যাঁ হ্যাঁ, কি কি একদিনে সবগুলো না স্যার, আস্তে আস্তে বলুন স্যার। একদিনে সবগুলা না, আস্তে আস্তে? ঠিক আছে, তুমি আস্তে আস্তে আগামী বছর শিখিও। আগামী বছর যখন আবার ইন্টার ওকে থাকবে স্যার। তখন শিখবা ইনশাআল্লাহ। একটু বোর্ডটা নিচে নামাবেন, উপরে উপরে। বোর্ড নামাতে পারবো না, লেখাটা নামাবো। নামাইলাম। আর একটু স্যার। আচ্ছা, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারকে চিনবো কেমনে বলেন তো? মেয়াদ থাকলে। ভেরি গুড, মেয়াদ থাকলে। পরিশোধযোগ্য আর অপরিশোধযোগ্য পার্থক্য হচ্ছে মেয়াদ থাকবে, মেয়াদ থাকবে না, সিম্পল। তার লেখা শেষ হলো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এবার পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সূত্রটা লিখি। এটা একদম ওই ঋণের ব্যয়টার মতোই, মানে বন্ডের ব্যয়ের মতোই। তাহলে পরিশোধযোগ্য চিনবো কেমনে? খুবই সিম্পল। প্রথমত এটা অগ্রাধিকার শেয়ারের অঙ্ক হবে এবং মেয়াদ থাকবে। মেয়াদ থাকলে পরিশোধযোগ্য, মেয়াদ না থাকলে অপরিশোধযোগ্য। এই দুটো জিনিস মুখস্থ রাখলে হবে। তাহলে প্রকাশ করা হবে কেপি দ্বারা, ব্যয়কে প্রকাশ করা হয় কে দ্বারা, অগ্রাধিকার শেয়ারকে প্রকাশ করা হয় পি দ্বারা। ওকে, সূত্রটা হচ্ছে ওই আয়ের জায়গায় বসবে ডিপি, আয়ের জায়গায় কে বসবে? ডিপি। বাকি সব আগের মতো, বাকি সব আগের মতো, ওই যে বন্ডের মতো। স্যার বুঝছি। জি স্যার। জি স্যার। কোনো ওয়ার্ড নিয়ে কোনো কনফিউশন আছে? স্যার কে এটা কি ছোট হাতের? হ্যাঁ, এই চ্যাপ্টারে কে ছোট হাতের, এই চ্যাপ্টারে যত কে আছে এগুলো সব ছোট হাতের। তাহলে চল আমরা একটা উদ্দীপক লিখি। এর উদাহরণ কত হবে এখন? 5। উদাহরণ 5। এটা নিচ্ছে আমি যশোর বোর্ড 2016 থেকে। অঙ্কটার নাম হচ্ছে কাঞ্চন লিমিটেড কোম্পানি। স্যার ওই পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা একটু টেনে নিতে পারবেন? এক মিনিট। ওকে, তাহলে কাঞ্চন লিমিটেড তার মূলধন বৃদ্ধির লক্ষ্যে 5,000 টাকা লিখিত মূল্যের
আপনি যখন কোন নির্দিষ্ট অঙ্ক করবেন ওই অঙ্কটা খুঁজে বের করে করে প্র্যাকটিস করবেন টানা। ম্যাথ প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে আপনি যখন অগ্রাধিকার শেয়ার করবেন বাসায়, তখন যত অগ্রাধিকার শেয়ারের অঙ্ক আছে খুঁজে খুঁজে বের করে সলভ করবেন, তাহলে অগ্রাধিকার শেয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আপনি যখন বন্ড ধরবেন তখন টানা বন্ডের অঙ্কগুলো করবেন। কিন্তু আমাদের হয় কি, আমরা আগে সব সূত্র মুখস্থ করি, তারপর অঙ্ক করতে বসি, এই জন্য কোনোটাই পারি না। আমি যেন উদাহরণ দিয়ে যাচ্ছি, আপনি ঠিক নোট করার সময় উদাহরণগুলো সহ নোট করিয়েন, নাহলে দেখেছে কয়েকদিন পর আপনি এই চ্যাপ্টারটা নিয়ে বসবেন, কিছুই বুঝবেন না। আর আমি প্রশ্ন লিখতেছি কারণ আছে, যেহেতু রেকর্ড ভার্সন যাবে পরে, তো অনেকে দেখা গেছে বলবে যে কি স্যার অঙ্কটা করতে গেলে অঙ্কটা খুঁজে পাবেন, এই জন্য আমি প্রশ্ন লিখতেছি, উত্তর লিখে দিচ্ছি একসাথে। কাউন্সিল লিমিটেড তার মূলধন বৃদ্ধির লক্ষ্যে 5,000 টাকা লিখিত মূল্যের 12% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। যার বাজার মূল্য 4,500 টাকা এবং বিক্রয় খরচ 250 টাকা। বিক্রয় ব্যয় লিখছে ওরা, বিক্রয় ব্যয় 250 টাকা। আমি বোর্ড প্রশ্নের ভাষাটা চেঞ্জ করতেছি না, ওরা যা লিখছে তাই লিখতেছি। শেয়ার ইস্যুর দিন থেকে মেয়াদকাল 5 বছর। তার বিক্রয় ব্যয় মানে এখানে উত্তোলন ব্যয় না? এই চ্যাপ্টারে তো ব্যয় একটাই আছে, বিক্রয় ব্যয়, ইস্যু ব্যয়, ভাসমান ব্যয় সবগুলোই এফসি বা উত্তোলন ব্যয়। 5 বছর এবং কোম্পানির কর হার 40%। এখানে কর হারটা দিয়ে ইচ্ছে করে ফাইজলামি করছে। আচ্ছা কর হার আমাদের এখানে কোথাও লাগবে না না তাহলে ওরা স্যার। দিছে কেন হুদে আপনারা কনফিউজ করার জন্য। অগ্রাধিকার শেয়ারের সাথে করার কোনো সম্পর্ক নেই, কর হচ্ছে শুধু ওই ঋণের ক্ষেত্রে কাজে লাগে। শেষ উদ্দীপক কমপ্লিট। রেফারেন্স বললাম যশোর বোর্ড 2016। তাহলে চলেন আমরা এগুলোর একটা একটা করে মান লিখে ফেলি। একটু সমাধান এখানে প্রথমে 12%, তাহলে লভ্যাংশের হার। স্পেসিফিকলি লিখি অগ্রাধিকার লভ্যাংশের হার। পরীক্ষায় এই লাইনটা জরুরি না, আপনি ডাইরেক্ট ওই লিখিত মূল্য থেকে শুরু করবেন, কিন্তু আমি এখন লেখাচ্ছি কারণ আপনাকে উদ্দীপকটা বুঝিয়ে দেওয়া হবে এই জন্য। অর্থাৎ লভ্যাংশের হারটা লিখার দরকার নেই পরীক্ষার হলে। লিখিত মূল্য অভিহিত মূল্য একই শব্দ, সমান 5,000 টাকা। এবার আমরা ডাইরেক্ট ডিপিটা বের করে ফেলি। ডিপির মূল বাংলা কি রে? অগ্রাধিকার লভ্যাংশ সমান কত? 5,000 গুণ 12%, তাহলে 5 12 60, 600 টাকা মনে হয় নাকি? এটা বুঝছেন? এটা লিখে ফেললাম, এটাও লিখে ফেললাম। এবার বাজার মূল্য মানে বিক্রয় মূল্য। বাজার মূল্য 4,500 টাকা। তারপর হচ্ছে বিক্রয় ব্যয় এফসি 250 টাকা। তার মাইক্রোফোনটা আওয়াজ হচ্ছে। নিট বিক্রয় মূল্য এনএসবি, মানে এসবি মাইনাস এফসি 4,500 বিয়োগ 250 সমান 4,250 টাকা। তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মেয়াদকাল 5 বছর।
এখন এখানে দেখেন একটা জিনিস মিসিং আছে, কি সেটা মেয়াদ বলেন? পূর্তি ভেরি গুড, MB মেয়াদ পূর্তি মূল্য। তাহলে মেয়াদ পূর্তি মূল্যটা আমরা একটু লিখে ফেলি। মেয়াদ পূর্তি মূল্য কত ধরবো, কে বলতে পারবেন? অভিহিত মূল্য। 8000 লিখিত মূল্য। হ্যাঁ, লিখিত লিখিত মূল্যটাই মেয়াদ পূর্তি মূল্য। তবে যদি অধিহার অবহার বলা থাকে যে এত টাকায় পরিশোধ করা হবে, কত টাকায় পরিশোধ করা হবে, ওইটাই মেয়াদ পূর্তি মূল্য। তাহলে অনেক সময় বলবে এত পার্সেন্ট অধিহারে পরিশোধ করা হবে, তখন অধিহার যোগ করবেন, অবহার থাকলে বিয়োগ করবেন। আবার ডাইরেক্ট অধিহার দেখলেই যোগ বিয়োগ করে ফেলিয়েন না। অধিহার অবহার কয় জায়গায় লাগে? দুই জায়গায়। বিক্রয় মূল্য বের করার সময় অথবা মেয়াদ পূর্তি মূল্য বের করার সময়। প্রশ্নে কোনটা বলছে ভালো করে খেয়াল করিয়েন, খালি অধিহার দেখলেই মেয়াদ পূর্তি মূল্যের সাথে যোগ করে দিয়েন না, ঠিক আছে? স্যার আর একটু বুঝাই বলে। আমরা অধিহার অবহার এই জিনিসটা মেয়াদ পূর্তি মূল্য এবং বিক্রয় মূল্য দুই জিনিস বের করার সময় কাজে লাগে। তো পরীক্ষায় কার ক্ষেত্রে অধিহার বলছে সেটা দেখবেন। যদি বলে 10% অধিহারে ইস্যু করা হয়, ইস্যুর সাথে বিক্রয় জড়িত, তখন বিক্রয় মূল্য বের করার সময় অধিহারটা যোগ করবেন, মেয়াদ পূর্তি মূল্য না। কিন্তু যখন বলবে 10% অধিহারে পরিশোধ করা হবে, পরিশোধের সাথে মেয়াদ জড়িত, অর্থাৎ মেয়াদ পূর্তি মূল্য, তখন মেয়াদ পূর্তি মূল্য বের করার সময় অধিহার যোগ করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। বাকিটা জি, স্যার। উদ্দীপক পড়তে পড়তে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে স্যার আমি সব বের করে দিয়েছি, এবার কি আমরা সূত্র লিখে মান বের করতে পারবো না? হ্যাঁ জি, স্যার। তাহলে আমরা জানি, আমরা কি স্যার জানি? একটু অবহার আর অধিহারের ব্যাপারটা আবার বলবেন? এখন পারবো না, আগে এটা শেষ করি, আগে এই অংশটা শেষ করি, তারপর ব্যাখ্যা দিব। আমরা জানি কেপি সমান ডিপি। আমি একটু পরে আবার প্রশ্ন নিব, টেনশন করিয়েন না। এমবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই এন, এমবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। আপনারা নিচে নিজে মান বসান, আমি পাশাপাশি লিখতেছি, নাহলে আবার আপনারা দেখবেন না। এই জন্য 600 প্লাস এমবি হচ্ছে 5000, এনএসবি হচ্ছে 4250। তাহলে এখানে কিন্তু আমাদের লস হয়েছে, আমরা পাইছি 4250, বাট পরিশোধ করবো 5000। কয় বছরে? 5 বছরে। ডিভাইডেড বাই 5000 প্লাস 4250 ভাগ 2। আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিই, অ্যান্সার হচ্ছে 16.22%। বাকিটা আপনারা বের করে নেবেন পরে। শেষ আশা করি। এইটার মাধ্যমে আমার অগ্রাধিকার শেয়ারের ব্যয় কমপ্লিট হলো। 4টা উৎসের মধ্যে 2টা উৎসের ব্যয় কমপ্লিট। এই রেকর্ডটা আমি এখানে শেষ করব।